আসসালামু আলাইকুম। 44তম বিসিএস-এর যারা ভাইবা প্রার্থী তাদেরকে আমি গত পর্বে সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক রিলেটেড কিছু প্রশ্ন সাজেশন আকারে দিয়েছিলাম। আজকে দ্বিতীয় পর্ব। তো আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে যে টপিকগুলো বিসিএস-এর ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতে পারে বলে আমি মনে করছি, তার মধ্যে যে টপিকটি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলো বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকারকে প্রথম থেকে সমর্থন দিয়ে আসছে। অতি সম্প্রতি বাংলাদেশের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের যে যারা ডেলিগেট বাংলাদেশে, তাদের একটা হয়েছে, একটা সাক্ষাৎ হয়েছে, এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা দাবি জানিয়েছেন। সেটি হলো বাংলাদেশ থেকে যেন তাদের যে ভিসা কার্যক্রম সেটি পরিচালনা করা হয়, যেটি আগে দিল্লি থেকে করা হতো। এবং তারা মোটামুটি একমত হয়েছে যে বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অনেক দেশের যে ভিসা সেন্টার কিংবা বাংলাদেশে যে সমস্ত ছাত্রছাত্রী বাইরে পড়তে চায় ইউরোপের দেশগুলোতে, এটি যাতে সহজতর হয় এবং বাংলাদেশের মানুষ যাতে ইউরোপে সহজে যেতে পারে, বিশেষ করে সেনজেন যে সুবিধাটি, সেনজেন চুক্তি বা সেনজেন ভিসার আওতায়, এই বিষয়টি কিন্তু ইউরোপের দেশগুলো আমাদেরকে নীতিগতভাবে আমাদের সাথে তারা একমত হয়েছে। এখান থেকে আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্নটি এবার করতে পারে যে এতে করে বাংলাদেশের সুবিধাটা কি হবে, এবং আমাদেরকে যে দিল্লি যেতে হচ্ছে না এই ভিসার জন্য, এতে করে ইউরোপের দেশগুলোর সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা কিভাবে মজবুত হবে, এবং কেন এই সিদ্ধান্তটি ইউরোপের দেশগুলো নিল। তো আমরা জানি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বাইলেটারাল যে সম্পর্কটা এই মুহূর্তে খুব বেশি ভালো যাচ্ছে না, বিশেষ করে উভয় রাষ্ট্রের যে বিভিন্ন ইস্যুতে, আমি সেগুলো ডিটেল না বলি, সেই অর্থে যেহেতু ভিসা একটা জটিলতা দেখা দিয়েছিল, এই কারণে কিন্তু আপনার ইউরোপের দেশগুলো আমাদেরকে ভিসা কেন্দ্র যেটি সেটি বাংলাদেশের ঢাকা থেকে কার্যক্রম চালাবে। আরেকটি ইস্যু আপনারা জানেন, সেটা হচ্ছে সিরিয়ান ক্রাইসিস বা সিরীয় সংকট। তো সিরীয় সংকট থেকে আমি মোটামুটি এখান থেকে প্রায় 14-15টা প্রশ্ন তৈরি করেছি, কাল্পনিক প্রশ্ন আপনাকে করতে পারে যে সিরীয় সংকটটা কি। তারপরে এইচটিসি যেটি হায়াত তাহরির আল শাম, এরা কি চাচ্ছে। এরপরে আসাদ কোথায় আছে বা বাশার আল আসাদ এখন কোথায় আছে, রাশিয়াতে আছে আমরা জানি, কেন তিনি রাশিয়াতে আশ্রিত হলেন, রাশিয়া কেন তাকে আশ্রয় দিল। তারপরে বর্তমানে কারা ক্ষমতায় আছে সিরিয়াতে। এরপরে বাশার আল আসাদের সর্বশেষ কী অবস্থা। এরপরে আসাদের পতনের কারণ কি, রাশিয়া এবং ইরান তারা সিরিয়াকে এতদিন কেন সমর্থন দিয়ে আসছে, তাদের স্বার্থটা কি, সিরীয় সংকটের ভবিষ্যৎ কি হতে পারে, আল জোলানিকে সিরিয়াতে যে ঘটনাটি ঘটছে তাতে কি বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে, বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে। এরপরে ইসরায়েল এবং ইরান, ইউএসএ ইরান বা আরও যে সম্পর্কগুলো আছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, সেটা কেমন হতে পারে, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে কী পরিবর্তন হতে পারে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব আসতে পারে। তারপর আপনাকে সিরিয়াটা ম্যাপে দেখাতে হতে পারে, কয়েকটি শহরের নাম আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে। এরপরে একটা প্রশ্ন সেটা হতে পারে যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক্যাল জিওগ্রাফিক্যাল লোকেশন, এটি এক অর্থে সম্ভাবনা এবং এক অর্থে চ্যালেঞ্জ। এটি আপনি কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা, কোন কোন ক্ষেত্রে চ্যালেঞ্জ, গ্লোবাল পলিটিক্সে যে পোলারাইজেশন হচ্ছে তাতে বাংলাদেশ কেন গুরুত্ব পাচ্ছে, তারপরে বাংলাদেশের পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে বাংলাদেশের বৈদেশিক নীতির কী পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন। এরপরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এটি নিয়ে ডিটেল আপনাকে প্রশ্ন করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী ছাত্র আন্দোলন, এরপরে কমপ্লিট যেটিকে আমি বলবো যে শাটডাউন, বাংলা ব্লকেট কর্মসূচি, তারপরে যেটাকে বলে জেনজেড, এরপরে আরও এই রিলেটেড টপিকগুলো, গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে পার্থক্য কী, এই গণ অভ্যুত্থানের কারণটা কী ছিল, ফলাফলটা কী ছিল, আমরা যে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কী, এই ঘটনার পরে আগামীতে বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে, বিশেষ করে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, বিভিন্ন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আছে, তার কাঠামোগত কী পরিবর্তনটা হবে এবং আগামী বাংলাদেশটি কোন দিকে যাচ্ছে, ডিটেল আপনাকে প্রশ্ন করতে পারে। এগুলো সব আমার কাল্পনিক প্রশ্ন, সাজেশন রিলেটেড। এরপরে নতুন যে বাংলাদেশ, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের কেমন প্রশাসন আপনি দেখতে চান, কেমন রাজনীতি আপনি দেখতে চান, অর্থনীতি কেমন দেখতে চান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে
ইউএসএ যে ভেরি রিসেন্ট ইউএসএ যে ইলেকশনটি হলো, জেনারেল ইলেকশনটি হলো, সেক্ষেত্রে রিপাবলিকান প্রার্থী মিস্টার ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হয়েছে, নির্বাচিত হয়েছে। কমলা হ্যারিস কেন হেরে গেল? আমেরিকার জনগণ কী বার্তা দিল এই নির্বাচনের মাধ্যমে? এটা থেকে আপনাকে প্রশ্ন করতে পারি। জুলাই গণ অভ্যুত্থান থেকে আমি আবার বলছি, এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারি যে এখান থেকে আমরা কী শিক্ষা পেলাম। বাংলাদেশ এবং ইন্ডিয়া যে সম্পর্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের ভাইবার জন্য। বাংলাদেশ ইন্ডিয়া বাইলেটারাল রিলেশনস, এর অনেকগুলো প্রশ্ন করতে পারে আপনাকে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে দ্বিপাক্ষিক সম্পর্কটা, সেই সম্পর্কটির বাধাগুলো কী কী, সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি কী, সাম্প্রতিক গতিধারা কী, এই সম্পর্ককে আপনি কিভাবে দেখেন। সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের যে অবনতি, এটির কারণটা কী। এরপরে চিন্ময় দাস সম্পর্কে প্রশ্ন করতে পারে। বাংলাদেশের সাথে ভারতের যে আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাইকমিশন, সেখানে একটা হামলা হয়েছে, এরকম অনেক প্রশ্ন করতে পারে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মানে এত দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো প্রশ্ন আছে, এখানে 20 থেকে 25টা প্রশ্ন আছে। আমি সংক্ষেপে এটা বলা মুশকিল, জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। এরপরে যে সেটি হচ্ছে যে পুরাতন শিক্ষা ব্যবস্থায় আবার সরকার আসতেছে, এটাকে আপনি কিভাবে দেখেন। তারপরে বাংলাদেশের সাথে বাংলাদেশ আদানি চুক্তি যেটি, এটা নিয়ে ডিটেল জিজ্ঞাসা করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি আপনি কিভাবে দেখেন। সংক্ষেপে আমি বলছি, কেয়ারটেকার গভর্নমেন্ট সম্পর্কে তো অনেক প্রশ্ন করতে পারে, আপনাকে আগে বলছিলাম। এরপর বাংলাদেশের যে কনস্টিটিউশনাল ক্রাইসিস, যেটি সাংবিধানিক সংকট, বিশেষ করে এখানে যদি সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন কিনা, প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগ করেন, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন, রাষ্ট্রপতি কার কাছে শপথ নেন, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, স্পিকার কার কাছে শপথ নেন, স্পিকার কিভাবে নির্বাচিত হন, স্পিকারের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করেন, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করেন, এরকমভাবে অনেক প্রশ্ন আছে রিলেটেড। এরপরে পাহাড় কেন অশান্ত, পাহাড়ে কি সমস্যা হচ্ছে, সেন্ট মার্টিন যে আমাদের একমাত্র প্রবাল দ্বীপ, সেই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়াটা যে চলাচলটা, এটা অনেকটা সীমিত করা হয়েছে, এটি কী প্রভাব পড়তে পারে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাকে আপনারা জানেন যে বিচারকদের অপসারণ প্রক্রিয়াটি একটা সময় কিন্তু এখানে সুপ্রিম কোর্টের অধীনে ছিল, পরবর্তীতে পার্লামেন্টের অধীনে চলে যায়, পরবর্তীতে আবার সে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চলে এসেছে। এটা নিয়ে আপনাকে ডিটেল প্রশ্ন করতে পারে। 7 সিস্টার্সভুক্ত রাজ্যগুলো নিয়ে দেখেন কত প্রশ্ন আছে। আমি জাস্ট এখানে এগুলো কিন্তু সব আমার কাল্পনিক প্রশ্ন, যে এই টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে। এরপরে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির যে 79 সেশন, অর্থাৎ ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এর যে 79 সেশন, যেটি সাধারণ পরিষদ 79তম অধিবেশন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সেখানে ভাষণ দিয়েছিলেন, এটা নিয়ে আপনাকে ডিটেল প্রশ্ন করতে পারে। এরপরে আপনার কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন করতে পারে, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন করতে পারে। এরপরে জাতীয় সঙ্গীত নতুন করে পরিবর্তন করবার একটা প্রচেষ্টা বা প্রক্রিয়া নেওয়া হয়েছে, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। গণভবন নিয়ে প্রশ্ন করতে পারে। গণভবন তো এখন আর আগের মতো প্রধানমন্ত্রীর বাসভবন না, এখন এটি জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে এটিকে পরিগণিত করা হবে। তারপরে লোকাল গভর্নমেন্টের যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ, তাদের পরিবর্তে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দায়িত্ব পালন করছে, এটা কীভাবে দেখেন। তারপরে বিদেশে পাচার হওয়া অর্থ কীভাবে ফেরত আনা সম্ভব। আবারও আসছে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক, এখানে বিভিন্ন বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটা এটা এত ব্যাপক যে এরপরে আরও কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো যেমন ট্রাম্পের বিদেশ নীতি, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে তার বিদেশ নীতি কেমন হবে, তার ডোমেস্টিক পলিসি কেমন হবে, তার ইন্টারন্যাশনাল পলিসি কেমন হবে, তার মিডল ইস্ট পলিসি কেমন হতে পারে, তার এই পলিসিটা কীভাবে বিশ্ব রাজনীতির প্রভাব ফেলবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর কী প্রভাব পড়বে, ইউএসের সাথে চীনের সম্পর্ক কেমন হবে, মেক্সিকোর সম্পর্ক কেমন হবে, কানাডার সম্পর্ক কেমন হবে, ডিটেল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে 3-0 পলিসি, এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 3-0 পলিসি। প্রফেসর ডক্টর ইউনূসের 3-0 পলিসি, 3-0 নীতি, যেটি 0 কার্বন, 0 বেকারত্ব এবং 0 দারিদ্র্য, এটা নিয়ে জিজ্ঞাসা করতে পারে। মার্চ ফর জাস্টিস কি, তারপরে মব জাস্টিস কি, বিভিন্ন সংস্কার যে কমিশনগুলো আছে, সেই সংস্কার কমিশনগুলো যে সুপারিশ, বিশেষ করে পুলিশ সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। গুম বিরোধী কনভেনশন নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। 144 কি, কারফিউ কি, এগুলো কিন্তু সব সাম্প্রতিক বিষয়ের উপরে মানে এগুলো করা। এরপরে যেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেন গঠিত হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারটিকে, এই সরকারের সাংবিধানিক বৈধতা কি, ডক্ট্রিন অফ নেসেসিটিটা কি, বর্তমান সরকারের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কী কী, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা রক্ষা, বিপ্লব গণঅভ্যুত্থানের মধ্যে পার্থক্য কী, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। ফ্যাসিস্ট কি, ফ্যাসিজম কি, এগুলো খুবই সাম্প্রতিক শব্দ। খালিস্তান আন্দোলনটা কি, ডিটেল জিজ্ঞাসা করতে পারে।
বাংলাদেশের উন্নয়নশীল দেশ থেকে মানে এলডিসিভুক্ত দেশ থেকে ডেভেলপিং দেশে যে বাংলাদেশ যে কনভার্ট হতে যাচ্ছে, এতে করে বাংলাদেশের কী কী চ্যালেঞ্জ ফেস করতে হবে, স্মার্ট বাংলাদেশের সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে হচ্ছে আপনার মিডল ইস্ট ক্রাইসিস, যেটি মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ হয় তাহলে টোটাল বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে। এরপরে বাংলাদেশের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স নিয়ে প্রশ্ন হতে পারে। মিয়ানমার সিভিল ওয়ার যেটি হচ্ছে, এটি এই অনেক প্রশ্ন আছে এটি যে মিয়ানমার সিভিল ওয়ার নিয়ে, আপনাকে কোনটা রেখে কোনটা বলবো, জাস্ট এতটুকু আপনাকে একটা ধারণা দিচ্ছে আপনাদেরকে। এরপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে, এটি নিয়ে প্রশ্ন হতে পারে। ব্যাংকিং খাতে অস্থিরতা, মব জাস্টিস, এটি কীভাবে দেখেন। কিছু সংস্থা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে G7, তারপরে G20, সর্বশেষ D8 যেটি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আগের মতো গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ান ক্রাইসিস, ব্রিক্স নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। PTI নিয়ে ইমরান খান নিয়ে প্রশ্ন করতে পারে। ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস, তারপর ইসরায়েল ইরান ক্রাইসিস, এটা নিয়ে আপনাকে ডিটেল প্রশ্ন করতে পারে। ইসরায়েল হিজবুল্লাহ, এরপরে হচ্ছে আপনার জলবায়ু কূটনীতি, বিশেষ করে COP29। আপনারা জানেন যে COP29 যেটা আজারবাইজানের বাকুতে হয়েছে, এটি নিয়ে আপনাকে ডিটেল প্রশ্ন করার সুযোগ রয়েছে। জলবায়ু কূটনীতি কি, জলবায়ু শরণার্থী কি, জলবায়ু পরিবর্তনের ফলে আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি, ডলার ক্রাইসিস বা রিজার্ভ যেটি রেমিটেন্স নিয়ে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিস্তারিত আপনাকে জেনে যেতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তারপর আমরা জানি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি, সেটি আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্টে কনভার্ট হচ্ছে, এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। তো আমি আপনাকে জাস্ট সংক্ষেপে বলছি, এই যে টপিকগুলো আপনাদেরকে আমি বলছি, এখান থেকে হাজার হাজার প্রশ্ন করা সম্ভব। আরও অনেক টপিক রয়েছে, তো এগুলো হচ্ছে বেসিক টপিক। আপনারা এই টপিকগুলো ভালো করে জেনে যাবেন এবং এগুলো ভালো করে পড়ে যাবেন। আশা করছি আপনারা ইনশাল্লাহ আই উইল বি রিমেম্বার্ড ইন ইউর ভাইবা বোর্ড। আপনারা আমাকে স্মরণ করবেন যে স্যার তো এই জিনিসগুলো আমাদেরকে সাজেশন আকারে বলছিল। আমার যারা ভাইবা স্টুডেন্ট তাদেরকেও আমি পড়াচ্ছি, এগুলোর উত্তর তাদেরকে শিখিয়ে দিচ্ছি, তাদের কাছ থেকে আমি এগুলো প্র্যাকটিস করাচ্ছি তাদেরকে। আপনারা যারা ভাইবা ক্যান্ডিডেট তারা এগুলো প্র্যাকটিস করেন, পেপার পত্রিকা পড়েন, টেলিভিশন দেখেন, উত্তরগুলো প্রস্তুত করেন। আর ভাইবা বোর্ড কিন্তু আপনার লিখিতর মতো উত্তর দিলে হবে না, এটা কিন্তু আপনাকে এক বাক্য উত্তর দিতে হবে, একেবারে অল্প কথায়। আপনাকে জাস্ট সিম্পলি প্রশ্ন করতে পারে, বর্তমানে কয়েকটি গ্লোবাল ক্রাইসিসের নাম বলেন তো, কয়েকটি বৈশ্বিক সংকটের নাম বলেন। তারপর আপনাকে জাস্ট জিজ্ঞাসা করতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা কি, রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রান্ত, এটি কি আপনি জাস্টিফাইড মনে করেন কিনা, বা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে এই যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে, আপনার ধারণাটা কি, আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে। এই যে মিয়ানমার যে সিভিল ওয়ার হচ্ছে, এই সিভিল ওয়ার বাংলাদেশের যে সিকিউরিটির উপরে কী প্রভাবটা ফেলছে, আপনার কি ধারণা। এই যে সেন্ট মার্টিন দ্বীপে আমরা যে চলাচল সীমিত করার সিদ্ধান্তটি নিয়েছি, এতে করে ব্যাড ইম্প্যাক্ট কী, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। গুড ইম্প্যাক্ট কী। এরপরে এই যে আমরা যে পরিবেশ দূষণ রোধে যে আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, পলিথিন নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এরপরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এগুলো নিয়ে আপনাকে ডিটেল জিজ্ঞাসা করতে পারে। এমনকি আপনাকে প্রশ্ন করতে পারে যে ঢাকা শহরে যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এতে করে এর ব্যাড ইম্প্যাক্ট কী, এর গুড ইম্প্যাক্ট কী, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। মানে এক কথায় আমি যদি সাম্প্রতিক থেকে বলি, আপনি যেদিন ভাইবা দিতে যাবেন, আপনি যে তারিখে ভাইবাটা দিতে যাবেন সেই তারিখে সকালবেলা পর্যন্ত, ইভেন আপনি ভাইবা বোর্ডে ঢুকবার আগ পর্যন্ত সময় পর্যন্ত বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের যে আলোচিত ইস্যুসগুলো আছে সেগুলো থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। তো এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, আশা করছি আপনারা একটা ভালো ভাইবা দিতে পারবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।